প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে এবং বোঝার চেষ্টা করবে। তবে আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, কিন্তু স্কুলে সাধারণত এই সাবজেক্টের গুরুত্বটা খুবই কম দেওয়া হয়। আশা করি তোমরা আমার সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে তোমরা আমি কোন সাবজেক্টের কথা বলতে যাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে তোমাদের সাথে উচ্চতর গণিতের একটি জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো যে জ্যামিতিটি আলোচনা করব সেটি আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। এটা তৃতীয় অধ্যায়ে উপপাদ্য 3.3 জ্যামিতি। তো শুরুতে আমি প্রশ্নটা একটু বলে নিই। প্রশ্নটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি তার উপর অপর বাহু লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। প্রশ্নটি দেখে একটু কঠিন মনে হলেও আসলে জ্যামিতিটি খুব কঠিন নয়। উপপাদ্য জ্যামিতি যেগুলো আছে উচ্চতর গণিতে এগুলো আসলে সম্পাদ্যের তুলনায় সহজ। তো এখানে আমাদের এই জ্যামিতিটি বোঝার জন্য যে বিষয়গুলো বুঝতে হবে আগে, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তোমরা স্থূলকোণ সম্পর্কে জানো যে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। এটি আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যেখানে যে ত্রিভুজটির মান এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এটিকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর এখানে আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কি আগে তোমাদেরকে সেই বিষয়টি বুঝতে হবে ভালো করে। তো এই লম্ব অভিক্ষেপ বোঝার জন্য আমি শুরুতে মনে করলাম এটি একটি রেখা, এই এক্স ওয়াই একটি রেখা, এর উপরে আমি এবি একটি রেখাংশ আঁকলাম। মনে করলাম এবি একটি রেখাংশ। এই রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে, একটি হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এই প্রান্ত বিন্দু দ্বয় যেটা আছে এই প্রান্ত বিন্দু থেকে ওই রেখার উপর দুটি লম্ব অঙ্কন করি। এখানে এ বিন্দু থেকে এ প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম এ প্রাইম, বি বিন্দু থেকে লম্ব আরেকটা আঁকলাম সেটা হচ্ছে বি প্রাইম। এখন এই রেখার প্রান্ত বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম অর্থাৎ অঙ্কিত লম্ব দ্বয়ের প্রান্ত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ যেটা, সেই সংযোজক রেখাংশটাই হবে এ বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি এ বি এর লম্ব অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইম। অর্থাৎ লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে গেলেই আমাদেরকে লম্বটা আঁকাটা বাধ্যতামূলক। তাহলে কোন রেখার প্রান্ত বিন্দু দ্বয় থেকে যে লম্বটা অঙ্কন করব সেই লম্ব দুটা কোন রেখাংশের যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশটাই হবে লম্ব অভিক্ষেপ। ঠিক একইভাবে যদি আমি এখানে এই রেখাটির উপর যদি আমি এখানে একটা আরেকটি রেখাংশ যদি কল্পনা করি, যেমন আমি এসি একটি রেখাংশ যদি কল্পনা করি, তাহলে এখান থেকে আমি এ বিন্দু থেকে লম্ব যেটা অঙ্কন করলাম সেটা এই বিন্দুর সাথে মিলে গেল। আবার সি বিন্দু থেকে আমি এই রেখার উপর আরেকটি লম্ব অঙ্কন করলাম সেটা হচ্ছে সিবি। সেই ক্ষেত্রে আমি এই এসি এর লম্ব অভিক্ষেপ কি বলবো? এসি এর লম্ব অভিক্ষেপ একটা বিন্দু এর সাথে মিলে গেছে আর একটা বিন্দু এটা হচ্ছে বি বিন্দুর সাথে মিলেছে, তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ হবে এম। আশা করি বুঝেছো তোমরা এটা। এবার আমি আমার মূল জ্যামিতির মধ্যে যাই। মূল জ্যামিতির মধ্যে আমাদের এখানে আছে প্রথমে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে আমি প্রথমে মনে করলাম একটি স্থূলকোণী ত্রিভুজ এ সি বি, একটি স্থূলকোণী ত্রিভুজ। আমি মনে করি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ হচ্ছে এ সি বি, একটা স্থূলকোণ হচ্ছে এ সি বি এবং এর বিপরীত বাহু হচ্ছে এ বি। তাহলে শুরুতে কি মনে করলাম আমি এই কথাটা যেটা বলছি সেটা এখানে লিখতে পারি। মনে করি এ সি বি স্থূলকোণী ত্রিভুজের এ সি বি স্থূলকোণ, একটা বিষয় লক্ষ্য করো, এখানে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সেটাই আমি একটু সাজিয়ে লিখবো, সেটা হচ্ছে বিশেষ নির্বাচনে। তাহলে
প্রশ্ন যেটা দেয়া আছে সেটাকে অংশগুলো চিহ্নিত করে লিখলেই সেটা বিশেষ নির্বাচন হয়, যেখানে বাড়তি খুব একটা বেশি কিছু লেখার প্রয়োজন হয় না। তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি, এসিবি স্থূলকোণী ত্রিভুজের এসিবি কোণ, অর্থাৎ এসিবি কোণটাই হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড়। এবং এখানে বলেছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো আমি মনে করলাম এই স্থূলকোণের বিপরীত বাহু অর্থাৎ এসিবি, এই কোণের বিপরীত বাহু, স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এখানে আমরা দেখতেই পাচ্ছি এবি, এবং এবং এই কোণের বিপরীত বাহু এবি, এই কোণের বিপরীত বাহু এবি লিখি। আমাদেরকে বলছে এই কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমি এই এবি অর্থাৎ স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবির উপর যদি আমি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি, বলেছে এবি এর উপর স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। এখানে যদি আমি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে হয়তো এই একটা বর্গক্ষেত্র পাবো যেটা 4টি বাহু সমান, অর্থাৎ এবি যত বড় এখানে প্রত্যেকটা বাহু এবি এর সমান হবে। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার একটি বাহু জানলে তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি, সব বাহুগুলো অঙ্কন করার প্রয়োজন হয় না। তাহলে সেক্ষেত্রে এই স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এবি স্কয়ার। তাহলে আমাদেরকে বলেছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমার এই এতটুকু অংশের কাজ হয়েছে। স্থূলকোণী ত্রিভুজের একটা স্থূলকোণে ধরলাম, এর বিপরীত বাহুটা আমরা এবি ধরলাম, এই এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এবি স্কয়ার লিখলাম। তারপরে বলেছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, ওই কোণ মানে স্থূলকোণ, এই স্থূলকোণের সন্নিহিত অন্য দুই বাহু। তাহলে সন্নিহিত বাহু মানে ওই কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুকে বোঝানো হয়। অর্থাৎ এখানে স্থূলকোণ সংলগ্ন দুইটা বাহু হচ্ছে একটা এসি আর একটা হচ্ছে বিসি। তাহলে ও সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে অন্য দুই বাহু হচ্ছে একটা এসি আর একটা হচ্ছে বিসি লিখলাম, দুইটা বাহু লিখলাম। আমাদেরকে বলেছে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়। তাহলে এখানে আমরা যদি বর্গক্ষেত্র আঁকি, এসির উপর একটা বর্গক্ষেত্র আঁকবো, বিসির উপর একটা বর্গক্ষেত্র আঁকবো, তাহলে এখানে বর্গক্ষেত্র আঁকলেও ঠিক একই কথা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। আমাদের পুরো বাহুর বর্গক্ষেত্রটা এঁকে দেখাতে হয় না, একটা বাহু যেহেতু আমরা জানি, তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এসি স্কয়ার। তারপর হচ্ছে এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বিসি স্কয়ার। তো আমাদেরকে বলেছে ওই দুই বাহুর ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। তাহলে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার এবং বিসি স্কয়ার। তারপরে বলেছে ওই দুই বাহুর যে কোনো একটি, তাহলে দুই বাহুর যে কোনো একটি আমি কি ধরলাম, দুই বাহুর যে কোনো একটি আমি বিসি ধরতে পারি, এসি ধরতে পারি। তো আমি বর্ণনার সুবিধার্থে আমি দুই বাহুর যে কোনো একটি বিসি ধরলাম, দুই বাহুর যে কোনো একটি বিসি ধরলাম। তারপরে বলেছে বিসি এর ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব বিক্ষেপ। তাহলে তার উপর অপরটি লম্ব বিক্ষেপ কিভাবে আঁকবো, তাহলে এই লম্ব বিক্ষেপটা অঙ্কন করতে গেলে আমাকে বিসি বাহুকে বানাতে হবে। বিসি বাহুকে বর্ধিত করি এবং এই বিসি বাহুর বর্ধিত অংশের উপর এ বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি। এডি, যেহেতু লম্ব বিক্ষেপ বললেই সেখানে অবশ্যই লম্বটা অঙ্কন করে নিতে হবে। তাহলে এ বিন্দু থেকে আমি বিসি এর বর্ধিত অংশের উপর এডি একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে যদি আমি এই বিসি এর বর্ধিত অংশের উপর এডি লম্ব অঙ্কন করি, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ কি হবে, এসি এর লম্ব বিক্ষেপ হবে সিডি। তাহলে আমাদেরকে বলছে লম্ব বিক্ষেপের অন্তর্গত, তাহলে লম্ব বিক্ষেপ এখানে হচ্ছে সিডি। আমাদেরকে বলছে লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য যদি বিসি হয়, তাহলে এখানে একটা বাহু বিসি আর একটা লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। তাহলে যেটা বড় বাহু সেটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, যেটা ছোট সেটাকে আমরা প্রস্থ ধরতে পারি। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে একটা বাহু হচ্ছে বিসিটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেখানে লম্ব বিক্ষেপ যেটা সেটাকে যদি আমরা প্রস্থ কল্পনা করি, তাহলে ওই দুই বাহু দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি ইনটু সিডি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমাদের বলছে আয়তক্ষেত্রের অন্তর্গত
অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এখানে ক্ষেত্রফল যেটা বলেছে আমরা ক্ষেত্রফলটা পেলাম BC * CD, এই ক্ষেত্রফলের দ্বিগুণ বলেছে সেজন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করি। এটাকে আমি ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করলাম, ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি, তাহলে এই সমষ্টি করে দিলাম, সমষ্টির সমান হবে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই কথাটি এবার আমরা একটু বিশেষ নির্বাচনে সাজিয়ে লিখি। কি কি করলাম আমি এখানে কাজ, আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো একটু লিখি। আমরা প্রথমে এটা লিখেছি ABC ত্রিভুজের ACB স্থূলকোণ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে AB, ওই কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AB এবং BC এর বর্ধিতাংশের উপর, BC এর বর্ধিতাংশের উপর AB এর BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব বিক্ষেপ। এখানে আরেকটি কথা আমরা আমাদেরকে লিখতে হবে, এখানে ABC স্থূলকোণের ত্রিভুজের ACB স্থূলকোণ এবং ওই কোণের সন্নিহিত, ওই কোণের বিপরীত বাহু হচ্ছে AB এবং সন্নিহিত বাহুদ্বয়, এই কথাটা আমি লিখি নাই, একটু লিখে নিয়ে যাও। ওই কোণের বিপরীত বাহু হচ্ছে AB এবং সন্নিহিত বাহুদ্বয়, স্থূলকোণ এখানে এবংটা বাদ দিই, ওই কোণের বিপরীত বাহু হচ্ছে AB এবং ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়, ওই কোণের সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে, সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে একটা AC ও BC। তারপর আমরা লিখতে পারি BC এর বর্ধিতাংশের উপর, এবার লিখি BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব বিক্ষেপ, AC এর লম্ব বিক্ষেপ BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব বিক্ষেপ CD। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC ইনটু CD, আমাদেরকে এটাই প্রমাণ করতে হবে। এখন আমরা মূল প্রমাণ অংশের মধ্যে যাই। প্রমাণ, তাহলে শুরুতে আমরা লিখি এখানে BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব বিক্ষেপ ছিল CD, তাহলে আমরা এই কথাটা লিখি, প্রমাণ BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব বিক্ষেপ CD হওয়ায় এটা আমরা লিখতে পারি, যেহেতু এখানে AC এর লম্ব বিক্ষেপ CD, সেহেতু আমরা লিখতে পারি ADB একটি সমকোণী ত্রিভুজ, ADB একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই লম্ব অঙ্কন করা ছাড়া লম্ব বিক্ষেপ হয় না, সেহেতু আমরা বলতে পারি এখানে যেহেতু এটা লম্ব বিক্ষেপ সেহেতু আমরা বলতে পারি এটি একটি সমকোণী ত্রিভুজ এবং ADB সমকোণ আমরা লিখতে পারি, যেহেতু এটা যেহেতু লম্ব হওয়ার কারণে এই কোণটা হবে সমকোণ আমরা লিখতে পারি। আর যে কোণটা সমকোণ হয় আর সমকোণের বিপরীত বাহুটা সবসময় হয় অতিভুজ। যেহেতু এটা সমকোণ হয়েছে সেহেতু আমরা বলতে পারি ABটা হচ্ছে তার অতিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এবার, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস pd স্কয়ার। একটু খেয়াল করো তোমরা, এখানে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে ab, আমরা অতিভুজ স্কয়ার লিখলাম, এখানে ad লিখলাম, লম্ব স্কয়ার লিখলাম, ভূমি স্কয়ার লিখলাম, bd স্কয়ার। এখানে adটা ঠিক থাক, আবার এখানে আছে bd। এই যে bdটা আবার দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে bc আর একটা হচ্ছে cd। তাহলে আমরা bd এর পরিবর্তে লিখতে পারি bc প্লাস cd। এখানে স্কয়ার আছে, আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা লিখলাম। ad স্কয়ারটা ঠিক রাখি। এখানে এটা যদি a হয়, এটা যদি b হয়, আবার a প্লাস b এর স্কয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস b এর স্কয়ার সূত্র আমরা লিখতে পারি স্কয়ার bc স্কয়ার সূত্র টু bc। আমরা এটাকে একটু পরে লিখি, এখানে bc স্কয়ার cd স্কয়ার প্লাস 2bc ইনটু cd। আমরা সূত্রটা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এটা আচ্ছা, আমরা এখানে সূত্রটি লিখলাম a প্লাস b এর স্কয়ার। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। এক নম্বর সমীকরণ দেওয়ার আগে একটু সাজিয়ে নিই এটাকে ad স্কয়ার লিখি প্লাস cd স্কয়ার লিখি প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম। এটা কি সমান? ab স্কয়ার সমান। তাহলে আমাদের একটা অংশের কাজ গেল। একটা অংশের কাজটা কি? সেটা হচ্ছে abd। এই ত্রিভুজের একটা অংশের কাজ গেল, ab স্কয়ার সমান আমরা পেলাম। এখানে ভিতরে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে acd। এখানে acd এটাও আরেকটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমাদেরকে এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রমাণ যেটা ছিল, প্রমাণের একটি অংশ মিলে গেছে, আমাদের ab স্কয়ারটা মিলেছে। আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে। এই অংশের মধ্যে ab স্কয়ার এটা মিলেছে আমাদের, এখানে bc অংশটাও মিলেছে 2bc ইনটু cd। আমাদের এই অংশটাও মিলেছে, শুধু মাঝখানের এই ac অংশটা মিলেনি। এখন এই অংশটা মেলানোর জন্য আমরা এবার এই ত্রিভুজ নিয়ে কাজ করব, acd সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আমি এই অংশটা মুছে দিই। আমাদের এই অংশটা কাজে লাগবে, এটা থাক, এটা লিখি। আবার ADC সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি, সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে ACটা অতিভুজ হবে, যেহেতু এখানে এটা সমকোণ। এই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এখানে এই ACটা যদি অতিভুজ হয়, তাহলে অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখানে 1 নম্বর একটা সমীকরণ পেয়েছি, এখানে 2 নম্বর আরেকটা সমীকরণ পেলাম। দেখো এখানে এই 2 নম্বর সমীকরণে এখানে AD স্কয়ার প্লাস CD স্কয়ার আছে, এখানেও আছে AD স্কয়ার প্লাস CD স্কয়ার। তাহলে এই অংশ যেহেতু একই হয়েছে, সেহেতু আমরা এই 2 নং থেকে এই AD স্কয়ার প্লাস CD স্কয়ার সমান যে AC স্কয়ার, সেই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন সমীকরণ 1 ও 2 নং হতে, 2 নং হতে কি লিখতে পারি আমরা? ab স্কয়ার ইকুয়াল টু এই জায়গায় তাহলে আমরা 2 নং থেকে এইটার মানটা বসাবো। এটার মানটা কি? এটার মান হচ্ছে AC। তাহলে এটার জায়গায় আমি AC স্কয়ারটা লিখি প্লাস বাকিটা যা আছে তাই থাকে 2bc ইনটু cd। এই প্রমাণিত হয়ে গেছে আমাদের। এখন থেকে প্রমাণ করতে হতো ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, এই যে বর্গ স্কয়ার মানে বর্গ, এবং ওই কোণের সন্নিহিত অপর দুই বাহু, তাহলে সন্নিহিত বাহুদ্বয়, ওই কোণের সন্নিহিত বাহুদ্বয় হচ্ছে একটা AC, একটা হচ্ছে BC। তাহলে AC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কয়ার, BC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র BC স্কয়ার। ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই দুই বাহুর যে কোনো একটি,
অর্থাৎ সন্নিহিত বাহুদ্বয় যে কোনো একটি ধরে নিলাম বিসি, এসি ধরেও করা যায়। দুই বাহুর যে কোনো একটি বিসি, তাহলে বিসি এর উপরে এসি লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে তার উপর লম্ব বিক্ষেপ ও দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব বিক্ষেপের অন্তর্গত এই আয়তক্ষেত্র, যেটা আয়তক্ষেত্রের দ্বিগুণের এই সমষ্টি সমান হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই হচ্ছে প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জ্যামিতিটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আজকে এই পর্যন্ত। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।